আজকের ম্যাথ লাইভ ক্লাসে। তো আমরা আজকের এই ম্যাথ লাইভ ক্লাসে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের ইতিমধ্যে বলেছি। এবং ত্রিভুজের এই ক্ষেত্রফল নিয়ে আলোচনাটি মূলত হবে যে জিওমেট্রিক্যালি এই জিওমেট্রিতে আমরা যদি শীর্ষবিন্দু, আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে। তো এই তিনটা শীর্ষবিন্দুর ধরলাম আমাদের এ, বি এবং সি, এরকম যদি তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে এবং সেই তিনটা শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্কগুলো আমাদের দেয়া থাকে, যেমন x1 y1, বি এর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2 এবং সি এর স্থানাঙ্ক ধরে নিলাম x3 y3। সো এই টাইপের যদি শীর্ষবিন্দুগুলো আমাদেরকে দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করে ফেলতে পারবো। সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনাটি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই ক্লাসটিতে ইতিমধ্যে শাহাদাত, শান্ত, মুনেম হোসেন, তানভীর খান, তারপর আয়মান শিহাব, পারভেজ, জুবায়ের হাসান, আশরাফুল আলম, তারা আমাদের সাথে যোগ দিয়েছে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এবং আর যারা যারা যোগ দিচ্ছ, তোমরা সবাই তোমাদের নামটা কমেন্ট সেকশনে লিখে দাও, যাতে করে আমরা বুঝতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে যে তোমরা আমাদের সাথে আছো। তো চলো চলে যাওয়া যাক যে আজকে এই টাইপের একটা যদি ত্রিভুজ আমাদেরকে দেয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব। তবে তার আগে একটা জিনিস আমরা জেনে রাখি যে আমরা আগে যে জিনিসটা জানতাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। আমরা সাধারণভাবে জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হয় হচ্ছে, ধরুন এই ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। তো এটা হচ্ছে ত্রিভুজের একদম আগে থেকে আমরা যেই সূত্রগুলো জানি। কিন্তু অনেক সময় দেখা যায় এই ত্রিভুজের এই দুটো স্থানাঙ্ক থেকে হয়তো আমরা ভূমিটা জানতে পারবো, কিন্তু আসলে উচ্চতা কতটুকু, সেই উচ্চতাটা বের করতে আমাদের একটা সমস্যা হতে পারে। তো যদি কেবলমাত্র ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, সেই সূত্রটি এখন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এই সূত্রটি মনে রাখার, অর্থাৎ আমরা অনেক সময় সূত্রটা মনে রাখতে পারি না, সেই সূত্রটা মনে রাখার সহজ উপায়টি আমি তোমাদের কাছে বলে দেব। সো প্রথমে আমরা সেই ত্রিভুজের সূত্রটা আসলে কি হবে। তো সাধারণ যে সূত্রটা আছে, যে সূত্রটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তবে আরো সহজ একটা উপায়ও আমি তোমাদেরকে বলে দেব। সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। অর্থাৎ আমি আর একটু সুন্দর করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হবে এই জিনিসটা, ঠিক আছে? সো এটা তোমাদের মনে রাখতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3। দেখো x1 গুণ y2 মাইনাস y3, দেখো একটা তোমরা কিন্তু একটা পর্যায়ক্রমে একটা ক্রোনোলজি তোমরা এখানে দেখতে পাচ্ছ। x1 এর সাথে y2 মাইনাস y3, আবার দেখো 2 এর সাথে 3 মাইনাস 1, অর্থাৎ 1 2 3 এভাবে যদি তুমি একটা সাইক্লিক অর্ডার চিন্তা করো, এরকম করে কিন্তু ব্যাপারটা ঘুরছে। x1 হলে y2 মাইনাস y3, আবার x2 হলে y3 মাইনাস y1, আবার x3 হলে y1 মাইনাস y2। এরকম একটা খুব সহজ একটা সূত্র এবং মনে রাখা সহজ উপায় এখানে আছে। তবে তোমাদের যদি এই নিয়মটা তো সমস্যা থাকে, যে আমাদের বুঝতে তবু একটু সমস্যা হচ্ছে, আমরা মনে রাখতে পারছি না, তাহলে সহজ আরেকটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই সহজ পদ্ধতিটি হচ্ছে, তোমরা খুব বেশি কিছু করতে হবে না, সরাসরি ভাবে এই যে মানগুলো আছে না, এগুলোকে নিচে নিচে তোমরা লিখে ফেলবে। কিভাবে লিখে ফেলবে খেয়াল করো। x1 y1, x2 y2, x3 y3। এরপরে হচ্ছে আমরা এই যে উপরে যে x1 y1 ছিল না, সেটাকে আরেকবার লিখব x1 y1। এখন খুবই সহজ উপায় মনে রাখার, তোমরা একটু খেয়াল করো। আমরা যে সূত্রটা এখন লিখব সেটা হচ্ছে হাফ ইন্টু এই কোণা থেকে এই কোণা, এভাবে করে যে জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ এরকম যে অংশগুলো রয়েছে, এইগুলোকে গুণ করে সবগুলো আমাদেরকে যোগ করতে হবে। আমি আবার বলছি, এভাবে যে অ্যারো দিয়ে আমরা পাচ্ছি, সেই সবগুলোকে আমরা গুণ করে যোগ করে দেব। তার মানে
এবং সেগুলো পজিটিভ হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এটা গেল আমার পজিটিভ গুলো। এখন আসো আমরা যদি এখানে এই অংশগুলো নেই, এখন এই দিকে এই বরাবর যে অংশগুলো আছে সেগুলোকে আমরা গুণ দিয়ে বিয়োগ করব। তার মানেটা হচ্ছে মাইনাস এই যে x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3। এটাই হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটি। অর্থাৎ খুবই সহজ একটা উপায়। এভাবে করে আমরা লিখবো তিনটা, তারপরে প্রথমটাকে আরেকবার লিখলাম, তারপরে উপর থেকে যদি এভাবে তুমি কাটো তাহলে যেই জিনিসগুলো পাবে সেগুলোকে সব যোগ করে দিবে এবং এই বরাবর যেগুলো থাকবে এগুলোকে সব বিয়োগ করে দেবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে নিয়মটা আমি শেখালাম না, এই নিয়মটা কেবলমাত্র ত্রিভুজের ক্ষেত্রে না, তুমি চাইলে চতুর্ভুজের ক্ষেত্রে, চাইলে আরো বেশির ক্ষেত্রে তুমি একইভাবে ক্ষেত্রফলটি বের করতে পারো। কিভাবে বের করবে? ফর এক্সাম্পল, যদি তোমাদের কাছে আমি একটি চতুর্ভুজ দিয়ে রাখি যার এটা হচ্ছে ধরো x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে তো আবার তোমার কি চলে আসবে, এখানে আমার চলে আসবে x4 y4, এর নিচে আমি আবার x1 y1 লিখবো। তারপরে এই যেখানে আর একটা এক্সট্রা টার্ম হলো না, এটাকে আমি যোগ করে দিব এবং এটাকে আমি বিয়োগ করে দিব। সো একই নিয়ম অনুযায়ী তুমি অন্য অর্থাৎ ত্রিভুজের চেয়েও বেশি যে ভুজ আছে চতুর্ভুজও তুমি এইভাবে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবে। খুবই সহজ একটা উপায়। সো চলো এখন আমরা দেখি যে আসলে তোমরা কত ভালো মতো এই সূত্রটা বুঝতে পেরেছো। এখন আমরা একটা এক্সাম্পল করব, এক্সাম্পলের একটা ম্যাথ করব। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে যোগ দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যোগ দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের এই ম্যাথটি যে কনসেপ্টটা আমি বুঝিয়েছি এবং এক্সাম্পলটা আমরা করছি, এবং তোমরা যারা যারা আমাদের সাথে আছো তারা তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করছো সেই জায়গার নামটা লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিয়েছো এবং আমরা আসলে কত দূর পৌঁছতে পেরেছি 10 মিনিট স্কুলের মাধ্যমে। সো তোমরা কমেন্ট করতে থাকো আমাদের কমেন্ট সেকশনে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটিতে অংশ নিয়েছো। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের যে এক্সাম্পলের কথা বললাম, একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটি আরো ভালো মতো যেন তোমাদের প্র্যাকটিসটি হয় সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আমি এখন একটা ত্রিভুজ করছি, এই সূত্রটা আমি এখানে লিখে রাখলাম তোমাদের সুবিধার জন্য। খেয়াল করো, আমি এখন তোমাদের বলছি যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এই ত্রিভুজটা আমি আঁকলাম। এখন এই ত্রিভুজের তিনটা শীর্ষ আছে এ, বি এবং সি, ঠিক আছে? এ, বি এবং সি। সো আমি বললাম এর স্থানাঙ্ক হচ্ছে -3, -2, বি এর স্থানাঙ্ক হচ্ছে -3, 9 এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে 5, -8। সো এটার ক্ষেত্রফলটি এখন আমরা বের করব। সো তোমরা ঝটপট দেখো তো এটার ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফলটি তোমরা আমার যে আগে বের করতে পারো নাকি? সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা, খুবই সহজ একটা সূত্র, তোমরা এখান থেকেও দেখতে পারো, আবার বুদ্ধি দিয়ে ডিরেক্ট অ্যাপ্লাইও তোমরা করতে পারো, ঠিক আছে? তো তোমরা ঝটপট আমাকে অ্যান্সারটি দিতে থাকো এবং আমি আমার ম্যাথের যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমি আবার চলে যাচ্ছি। আমি ধীরে ধীরে করছি, আমি দেখবো যে কে কে আমার ম্যাথটি সলভ করার আগে ম্যাথটি সলভ করে ফেলতে পেরেছে। তো চলো আমরা আস্তে আস্তে করে এই ম্যাথটির দিকে প্রসিড করি। সো খেয়াল করো আমরা কি করব, আমরা জানি যে এখানে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ হচ্ছে এবিসি। সি, সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি হাফ হবে। সো এখানে খেয়াল করো x1 ইনটু y2, তার মানে x1 হচ্ছে -3 ইনটু y2 হচ্ছে 9, তারপরে আসবে প্লাস x2 ইনটু y3, তার মানে x2 হচ্ছে 5, সরি x2 হচ্ছে তোমার -3 আর y3 হচ্ছে -8, এবং আমরা পাবো কি? আমরা পাবো x3 ইনটু y1, তার মানে x3 কত? এই যে x3 5 আর y1 কত? -2। এটা হচ্ছে আমার পজিটিভ গুলো গেল।
এখন আসো আমার নেগেটিভ টার্মে কি আছে, মাইনাস x2y1। x2y1 কত হয় দেখো দেখি, x2 এখানে হচ্ছে এই যে x2 -3, y1 হচ্ছে -2। আবার খেয়াল করো x3 কত, x3 হচ্ছে 5, এটা মাইনাস হবে একটা সামনে, মাইনাস এখানে হবে হচ্ছে তোমার 5, এবং y2 কত, y2 হচ্ছে 9 ইন্টু 9। আবার খেয়াল করো x1 কত, -3, এবং তুমি যদি y3 এর দিকে আসো, y3 হচ্ছে -8। ঠিক আছে, সো এই পুরোটা যদি তোমরা এখন সলভ করো, তোমরা দেখতে পাবে যে এটার সলিউশনটা আসলে কত হয়। সো এই জিনিসটা তোমরা দ্রুত সলভ করো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করছে। আমরা অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকের কাছে। অনেকে লিখছে -44, অনেকে লিখছে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করছে। আমরা তোমাদের উত্তরের জন্য কিছুটা সময় তোমাদেরকে দিব, যাতে করে তোমরা খুব ঝটপট অ্যান্সার গুলো আমাদেরকে দিতে পারো। তোমাদের উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। সো এখানে যে অ্যান্সার গুলোর দিকে আমরা খেয়াল করব, সেই অ্যান্সার গুলো দেখো ফাইনালি কত আসে। এখানে তোমরা যোগ বিয়োগটি করে ফেলো। এখানে যদি তোমরা অ্যান্সারটি করো, এখানে আসবে হচ্ছে -81 আসে সম্পূর্ণটা করলে, এবং আসবে 44, -44 আসে। ঠিক আছে, তো তোমরা যারা যারা উত্তরটি দিয়েছো -44, তাদেরটা নাম্বারের দিক দিয়ে সঠিক হচ্ছে, কিন্তু তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যেই জন্যই আমি আসলে এই ম্যাথটি বিশেষ করে করাচ্ছি। ক্ষেত্রফল কিন্তু কখনো মাইনাস হতে পারে না, সবসময় ক্ষেত্রফলটি হবে পজিটিভ। তার মানেটা আসলে কি, তার মানেটা হচ্ছে এই যে তোমরা এতক্ষণ পরে বের করতে পেরেছো যে এখানে 44 হয়েছে, -44 হয়েছে, এখানে আসলে ক্ষেত্রফল হবে 44। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল হচ্ছে আমরা যেই অর্ডারে ধরেছি, অর্থাৎ এখানে যেমন অর্ডারটা এভাবে নিয়েছি, অর্ডারটা আসলে উল্টো। অর্থাৎ এরপরে আমরা যেমন এটা ধরেছি, এটা না হয়ে এরপরে হবে এই জিনিসটা। ঠিক আছে, তো আমাদের যে পয়েন্টগুলো দেওয়া ছিল, সেই পয়েন্টগুলোর ওরিয়েন্টেশনের উপর নির্ভর করে যেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। সো তোমরা যে কোনো ওরিয়েন্টেশনই ধরতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমাদের অ্যান্সার নেগেটিভ আসে, তাহলে বুঝে নিতে হবে যে সঠিক ওরিয়েন্টেশন যেই দিকে, তোমরা ম্যাথের একদম শুরুতে সেই ওরিয়েন্টেশনে ধরনি। তো তোমরা খুব স্বাভাবিকভাবে লিখতে পারো বা বলতে পারো যে আমরা যে ওরিয়েন্টেশনটি ধরেছি শুরুতে ম্যাথের, কারণ তখন তো আমরা জানি না, তো সেই অনুযায়ী ওরিয়েন্টেশনটি আসলে ঠিক হয়নি, তো উল্টো হবে, এবং যেহেতু উল্টো ওরিয়েন্টেশনে এই মাইনাসটি আর থাকবে না। তার মানে হচ্ছে আমাদের সঠিক উত্তরটি হবে 44, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 44। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে বের করব ক্ষেত্রফল, এবং সেই সাথে কিভাবে আজকে প্লাস এবং মাইনাসের সমস্যাটি যদি উঠে, সেই সমস্যাটি আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা, এখন আসো তোমাদেরকে আমরা আরেকটি ম্যাথের দিকে যাই, যে ম্যাথটি আমি এখন তোমাদেরকে দিব সলভ করতে। তবে এটা ত্রিভুজের হবে না, এটা হবে চতুর্ভুজের, কারণ আমি ইতিমধ্যে চতুর্ভুজের নিয়মটিও কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে সঠিক উত্তরটি দিয়েছে যে 44। সো অনেকেই লিখেছে -44। সো আশা করি যারা -44 লিখেছো, তোমরা বুঝতে পেরেছো যে এটা আসলে মাইনাস না কেন হবে না, কেন এটা পজিটিভ হবে। সো আসো এখন আমি আমাদের পরবর্তী যে ম্যাথ প্রবলেমটি আছে, সেই ম্যাথ প্রবলেমটি তোমাদেরকে দিচ্ছি। আমি তোমাদেরকে বললাম যে একটা চতুর্ভুজ আমি তোমাদেরকে দিব, যে চতুর্ভুজের 4টা শীর্ষ থাকবে। তো চতুর্ভুজের 4টা শীর্ষের যেই স্থানাঙ্কগুলো আছে, সেই স্থানাঙ্কগুলো এখন আমি লিখবো। তো একটা হচ্ছে 2,3, সেকেন্ড যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে -3,6, থার্ড যে স্থানাঙ্কটি সেটি হচ্ছে 0,-5, এবং ফোর্থ যে স্থানাঙ্কটি আছে সেটি হচ্ছে 4,-7। সো তোমরা এখন বের করবে আমাকে খুব দ্রুততার সাথে যে এই চতুর্ভুজের, অর্থাৎ যেই চতুর্ভুজের 4টা শীর্ষ হচ্ছে এই 4টি স্থানাঙ্ক, সেটির ক্ষেত্রফল কত হবে। তো তোমরা বের করো, আর আমি এই ফাঁকে তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে নিই। আমি দেখতে পাচ্ছি যে
আব্দুল্লাহ আল ফারুক লিখেছে যে ক্ষেত্রফল কখনোই মাইনাস হয় না। হ্যাঁ আব্দুল্লাহ আল ফারুক, মাইনাস হবে না, এবং কেন হবে না সেটি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সাখাওয়াত বলেছে যে একটু কঠিন লাগছে, তো তোমার জন্য আমাদের সাজেশন হচ্ছে, হ্যাঁ আমরা এই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে আর তোমাদের কঠিন লাগবে না। আমি দেখতে পাচ্ছি যে আরেফিন নোমান আমাদের সাথে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি মাসুম সঠিক উত্তর দিয়েছিল 44। আব্দুল্লাহ আল ফারুক এখন আসছে। ওকে আব্দুল্লাহ আল ফারুক, কোনো সমস্যা নেই, তুমি আমাদের সাথে জয়েন করেছো এই মাত্র। এবং যেই জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমাদের উপস্থিতিটা জানিয়ে দাও, এবং তোমরা কে কোন জায়গা থেকে এসেছো সেটি আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও, এবং সেই সাথে আমাদের লাইভ ক্লাসটি বেশি বেশি করে তোমরা শেয়ার করো। সো আমরা ম্যাথটিতে আবার ফিরে যাচ্ছি। এই ম্যাথে আসলে কি বলা হয়েছে? এই ম্যাথে আমরা 4টা শীর্ষবিন্দু দিয়েছিলাম, ঠিক আছে? সেই 4টা শীর্ষবিন্দু যদি আমাদের দেয়া থাকে সেই ক্ষেত্রে খেয়াল করো আমাদের ক্ষেত্রফলটি আসলে কত হবে। আমি সরাসরি যে জিনিসটা করবো, এই যে এই মেথডে আছে না, এই মেথডে আমি ম্যাথটিকে একটু সাজিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বোঝার জন্য সহজ হবে। খেয়াল করো, 2 3 -3 6 0, -5 4 -7, আবার এই উপরেটা আরেকবার লিখতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম 2 3। সো খেয়াল করো, আমি যখন এখন যদি এই অংশগুলো নেই তাহলে আমি কি পাচ্ছি? খেয়াল করো, আমি পাচ্ছি হাফ ইন্টু, এখানে পাবো হচ্ছে 12 যোগ 15 যোগ, এখানে হবে 0 ইন্টু -7 মানে 0 প্লাস 12, আর মাইনাস হবে কি কি? মাইনাস হবে এগুলো। সো মাইনাস হবে মাইনাস অফ -9, তার মানে +9, এখানে হচ্ছে -0, প্লাস হবে 20, প্লাস হবে 14, ঠিক আছে? প্লাস হবে 14। সো প্লাস যদি 14 হয় সেক্ষেত্রে তুমি সবগুলোকে যোগ করে দাও, তাহলে ফাইনালি কত হবে বলতে পারো? ফাইনালি তোমার যে ভ্যালুটি তোমরা পাবে সেখানে হচ্ছে ফাইনালি পাবে হচ্ছে 27, 39, 48, 68, এবং 68 আর 14 এ কত? 82, তার মানে হবে হাফ ইন্টু 81, সরি 82। সো ফাইনালি আমাদের যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে প্রণয় রয়, মাসুম তারা লিখেছে 41, সালাউদ্দিন মাহমুদ লিখেছে 41। সো তোমরা আশা করি ম্যাথটি সলভের দিকে এগিয়ে যাচ্ছ। সাব্বির আরিফও লিখেছে 41। হ্যাঁ, তোমরা যারা যারা 41 লিখেছো তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। সো অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদেরকে। রেনেসা আলম, ইশতিয়াক আলম, তারাও, রাফি, তারাও এখন সঠিক উত্তরটি দিয়েছে ইতিমধ্যে 41। সো খুব ঝটপট তোমরা তোমাদের উত্তরটি দিতে পারছো, এটা খুবই পজিটিভ একটা ব্যাপার, এবং এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। কারণ ম্যাথের কনসেপ্টটা যদি একবার তোমরা খুব ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু সময় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কেননা খুব ঝটপট তোমরা সেই কনসেপ্টটা ইউজ করে তোমরা ম্যাথটিকে সলভ করে ফেলতে পারবে। তো চলো এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমের দিকে যাই, পরবর্তী কনসেপ্টের দিকে যাই। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ফারহামনি, তৌহিদুর রহমান শাওন, তোমার সাথে আমার নাম মিলে যায়, স্বাক্ষর পোদ্দার, জিনাত তনু, তানভীর মাহিন, তারাও সঠিক উত্তরটি দিয়েছে। অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদেরকে। তো চলো এখন আমরা একটু অন্য টাইপের একটা প্রবলেমের দিকে যাব, যে ইকুয়েশন বের কিভাবে করতে হয়। সো ধরো এতক্ষণ তো আমি তোমাদেরকে 3টা শীর্ষ দিয়েছিলাম, তাই না? সো এখন আমি তোমাদেরকে যদি একটু অন্য কথাটা বলি, যে আমি তোমাদেরকে এখন ত্রিভুজের 3টা শীর্ষ ঠিক দিয়ে দিব না, আমি তোমাদেরকে যে জিনিসটা করব, ত্রিভুজের 2টো শীর্ষ দিব এবং একটা শীর্ষের স্থানাঙ্কগুলো আমি ঢেকে রাখবো, ঠিক আছে? এটা আমি বলবো না তোমাদেরকে। সো ধরে নাও যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের এ পয়েন্ট যেটা, সেটা স্থানাঙ্ক হচ্ছে 1, 2, বি যেই অংশ শীর্ষটা আছে সেটার স্থানাঙ্ক হচ্ছে -5, 1, এবং সি এর যে অংশটা আছে সেটা হচ্ছে আমি ঢেকে রাখলাম, সেটা আমি তোমাদেরকে বলবো না, ধরে নিলাম x, y, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বলে দিলাম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 18, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে কি এটা বের করে দেখাতে পারবে যে x - 6y ইকুয়াল টু কত হবে?
আমি আবার বলছি, আমি ত্রিভুজের তিনটা শীর্ষের মধ্যে দুটো তোমাদেরকে দিয়ে রেখেছি, একটা আমি তোমাদেরকে দেইনি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে 18। সো এখন আমি তোমাকে বললাম যে x - 6y কত হবে, এটা তুমি আমাদেরকে বের করে দেখাবে। দেখো, দেখে মনে হচ্ছে এটা কোথা থেকে আসলো, কিছু তো বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা আসলে খুব সহজ। তোমরা জাস্ট x এবং y কে স্থানাঙ্ক ধরেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখবে এবং সেটা ইকুয়াল টু হবে 19। সেটা ইকুয়াল টু যদি 19 হয়, তারপরে ইকুয়েশনটা তোমরা সলভ করবে। সলভ করলেই দেখবে এই জিনিসটা চলে আসছে, এবং এই জিনিসটা অনেক সময় আবার প্রমাণের আকারেও তোমাদের কাছে আসতে পারে। আর তো চলো আমরা এখন এই ম্যাথটি সলভের দিকে চলে যাচ্ছি, যে ম্যাথটি আমরা কিভাবে সলভ করব। সো খেয়াল করো, এখানে আমি ঠিক আগের নিয়মে লিখে ফেলি 1 2 -5 1 xy এবং আবার 1 2 লিখবো, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো দেখি, কত হবে এবিসি এর ক্ষেত্রফল? অবশ্যই এখানে একটা আমি নিচে লিখি, তাহলে জায়গা বেশি পাবো। হাফ ইন্টু এই বরাবর 1 -5y y6। সো 1 - 5y প্লাস টুয়াইস এক্স, তারপর হচ্ছে এই বরাবর যাব আমরা, প্লাস সরি প্লাস না, হ্যাঁ জি, প্লাস 10 মাইনাস এক্স মাইনাস ওয়াই। বাট এটা ইকুয়াল টু কত দেওয়া ছিল মনে আছে তোমাদেরকে? এটা ইকুয়াল টু কিন্তু দেওয়া ছিল হচ্ছে তোমাদের কাছে, কত দেওয়া ছিল? এটা ইকুয়াল টু দেওয়া ছিল তোমাদের কাছে 18, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল 18 আমাদের বলে দেওয়া আছে। তার মানে হচ্ছে এখন যদি এটাকে আমি জাস্ট সলভ করে ওই পাশে 2টাকে নিয়ে যাই, তাহলে আমি পাবো যে এই জিনিসটা, সেটা হচ্ছে x - 6y প্লাস 11 ইকুয়াল টু 18 ইন্টু 2, তার মানে হচ্ছে 36। তার মানে ফাইনালি আমরা পাবো x - 6y ইকুয়াল টু কত হবে বলো দেখি, ঝটপট কমেন্ট করো যে x - 6y তাহলে এখন কত হবে। অনেক তো তোমাদের জন্য সলভ করে দিয়েছি ম্যাথটি। সো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে 45, সরি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখেছে 25, ইয়া ওকে 25। সো তারপরে আমি দেখতে পাচ্ছি যে নিহিতা নিয়া লিখেছে 25, আব্দুল্লাহ ফারুক লিখেছে 25। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরফিন নোমানও লিখেছে 25। সো আমরা দেখা যাক যে आंसर কত হয়। তাহলে আমরা যে জিনিসটা করব, খুব সহজ জিনিসটা, 36 থেকে 11 আমরা মাইনাস করে দিব, তার মানে ফাইনালি আমরা পাবো 25। তোমরা যারা যারা 25 লিখেছো তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। সো অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাদেরকে, নুসরাত ঐশী, আরফিন নোমান, ইশতিয়াক আহমেদ, প্রণয় রয়, তারা খুব সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছে যে 25। ইসমাম আল সাদি লিখেছে 25। তোমাদের অনেক অনেক অভিনন্দন, তোমরা খুব চমৎকার ভাবে সঠিক উত্তরটি পেরে গিয়েছো। সো এখন চলো তোমাদেরকে আমি এই টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি, তোমাদের ম্যাথটা, আচ্ছা তোমরা কি এই টাইপের আরেকটা ম্যাথ চাও? যদি চাও তাহলে ঝটপট লিখে দাও ইয়েস, আমাদের কমেন্ট সেকশনে লেখো ইয়েস যে এরকম, তাহলে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব এবং আরেকটু বেশি সময় দিব, যাতে করে তোমরা সঠিক উত্তরটিতে পৌঁছতে পারো। যেহেতু নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা এখন সঠিক উত্তরটা খুব সহজেই দিতে পারবে। তো তোমরা কি আরো এই ধরনের ছোট ছোট ম্যাথ চাচ্ছ কিনা, যেখানে আমি এরকমই স্থানাঙ্ক 3টি দিব, 2টি স্থানাঙ্ক দিব, একটি দিব না, এবং একটি ক্ষেত্রফল দিব। তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও ইয়েস। আমি দেখতে পাচ্ছি আমাদের আগের উত্তরের, আগের যে ম্যাথটি ছিল সেটির সঠিক উত্তরটি সঞ্জয় শাহ দিয়েছে, আমি দেখতে পাচ্ছি যে সাব্বির আরিফ দিয়েছে, ইসমাম আল সাদি দিয়েছে, মাসুম দিয়েছে। সো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন, একটু দেরি হলেও তোমরা সঠিক উত্তরটি কিন্তু পেরেছো। সো অনেক অনেক কংগ্রেচুলেশন। তো এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেকেই বলছে ইয়েস, তারা আর একটি ম্যাথ চায়। জিনাত তনু, ইশতিয়াক আহমেদ, আসিফ রশিদ চৌধুরী, আশরাফুল জিয়া, প্রণয় রয়, আরো ম্যাথ চাচ্ছে। তো চলো তোমাদেরকে আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে স্থানাঙ্ক 3টি দিব, খেয়াল করো এখানে আমি এবার এ এর মানটা তোমাদেরকে বলবো না, ঠিক আছে? এ হচ্ছে x, y, সো এটার ভ্যালুটা আমি তোমাদেরকে বলিনি। বি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2, 3 এবং সি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 3, 4, ঠিক আছে? এবং এবিসি এর ভ্যালুটা হচ্ছে, একটা মুছে দিলাম, তাহলে হবে 8।
তো তোমরা ঝটপট আমাকে সঠিক উত্তরটা বের করে দাও তো, যে প্রশ্নটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত। আমি আবারও বলছি, a এর স্থানাঙ্ক xy, b এর স্থানাঙ্ক 2,3, c এর স্থানাঙ্ক 3,4, ত্রিভুজ ABC এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 8। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? ঝটপট ঠিক আগের নিয়মটিতে যদি ম্যাথটি করো তাহলে তোমাদের ম্যাথটি এই মানটা তোমরা পেয়ে যাবে। তো ঝটপট তোমরা ম্যাথটি করে ফেলো। আমরা এরপরে আমাদের পরবর্তী থিওরির দিকে আমি আস্তে আস্তে করে অ্যাপ্রোচ করবো, তবে তোমরা তোমাদের এই ম্যাথটি কিন্তু করতেই থাকবে। ম্যাথটিতে করে ঝটপট আমাদের অ্যান্সারটি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। যে সবার আগে করতে পারবে আমি বুঝবো যে সে আসলে সবচেয়ে ভালো আমার ক্লাসটি ধরতে পেরেছে। এবং যারা যারা খুব ঝটপট উত্তর দিতে পারবে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা পজিটিভ নিউজ হবে, কারণ তোমরা খুব তাড়াতাড়ি একটা থিওরি বুঝতে পারছো এবং সেটা অ্যাপ্লাইও করতে পারছো। আমি দেখতে পাচ্ছি যে সবাই কমেন্ট করছে, অনেকেই চেয়েছে পরবর্তীতেও। সো তোমরা কমেন্ট করো, আমি আমার পরের থিওরি থেকে একটু অ্যাপ্রোচ করছি। তবে তোমাদের এই ম্যাথটি কিন্তু আমি সলভ করে দিব তোমাদেরকে, এবং আমি দেখাবো যে কিভাবে তোমাদের ম্যাথটি সলভ করতে হয়। তবে তোমাদের জন্য আরেকটি হিন্ট দিয়ে দিই, খুবই ইজি ওয়েতে এই মেথডটি খেয়াল করলে তোমরা পেয়ে যাবে xy 2 3 3 4, তারপরে আবার xy দিতে পারি। হ্যাঁ, ওকে। সো জাস্ট আগের নিয়ম অনুযায়ী এগুলো হবে হচ্ছে পজিটিভ আর এগুলো হবে হচ্ছে তোমার নেগেটিভ, এবং হাফ দিয়ে আমরা গুণ করবো ক্ষেত্রফলে স্বাভাবিক সূত্র অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ইশতিয়াক আহমেদ, আরেফিন নোমান তারা লিখেছে -17, আল রাব্বি সিমেন্স লিখেছে -17, নিহিতা নিয়া সে আমার গত ক্লাসেও ছিল, মৌরি মুক্তাসিম সে লিখেছে -17। আমি দেখতে পাচ্ছি কেউ কেউ লিখেছে -6, আবার মাসুদ মহিউদ্দিন মিতুল লিখেছে 14। তো দেখা যাক সঠিক উত্তরটা আসলে কি হবে। আবার মৌরি আবার শুরুতে লিখেছিল 14, কিন্তু সে পরে আবার ঠিক করে লিখেছে -17। তো দেখা যাক আমাদের উত্তরটা কি। আমার মনে হচ্ছে -17ই হবে, এতজন তো আর ভুল করতে পারে না, তাই না? তো চলো আমরা ম্যাথটির দিকে তাকাই। ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু, দেখো, thrice x plus 8 plus thrice y minus twice y minus 9 minus 4x equal to 8। তার মানেটা হচ্ছে এই লাইন থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এখানে thrice x যেহেতু -x, তারপরে আমরা পাবো হচ্ছে তোমাদের প্লাস y -1 ইকুয়াল টু আমরা পাবো 16। ইয়েস, 16। তার মানে হচ্ছে আমরা পাবো -x প্লাস y ইকুয়াল টু 17। সো উভয় পক্ষে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাবো x মাইনাস y ইকুয়াল টু -17। হ্যাঁ, তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। তোমরা যারা যারা -17 দিয়েছো, অনেকেই দিয়েছো -17, তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। দেখেছো কি তাড়াতাড়ি তোমরা এখন ম্যাথটা করতে পারলে? এটাই হচ্ছে আনন্দের সাথে যদি তোমরা একটা জিনিস শিখতে পারো, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে তোমরা খুব তাড়াতাড়ি এটা শিখে ফেলতে পারবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে তোমরা সবসময় মনে রাখবে যে তোমরা যখন একটা ম্যাথের কনসেপ্ট বা ফিজিক্সের কনসেপ্ট বা কেমিস্ট্রি একটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যে রসায়নের যে কোনো ধরনের থিওরি যখন তোমরা পড়বে, সাথে সাথে এর একটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যে কোনো ম্যাথমেটিক্যাল সলভ করার চেষ্টা করবে। তাহলে যে জিনিসটা হবে সেই কনসেপ্টটা তোমাদের মাথায় অনেক ভালো মতো গেঁথে যাবে। ঠিক আছে? আর যারা যারা আমাদের সাথে আছে এবং ক্লাসটি ভালো লাগছে, তারা বেশি বেশি করে আমাদের এই লাইভ ক্লাসের এই পোস্টটিকে তোমরা শেয়ার করো, যাতে করে তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসে যোগ দিতে পারে। কারণ এখন আর কিছুক্ষণ পরে আমরা সঞ্চার পথের থিওরিতে কিন্তু চলে যাব। তো যেই ফ্রেন্ডদের সাথে তোমাদের সঞ্চার পথ নিয়ে ডিসকাশন হয়েছে অনেক বেশি, বা এটা নিয়ে একটু চিন্তিত, তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আজকের এই লাইভ ক্লাসের পোস্টটিকে। সো আমরা এই ত্রিভুজের লাস্টের একটা কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে, অনেক সময় খেয়াল করবে যে তোমাদেরকে বলা হয় যে ত্রিভুজ তিনটা বিন্দু দেওয়া হয় এবং সেই তিনটা বিন্দু দিয়ে বলা হয় যে প্রমাণ করে এই তিনটা বিন্দু সমরেখ।
তার মানে হচ্ছে যে তিনটা বিন্দু আমি তোমাকে দিয়ে দিলাম, ধরলাম এ বি সি, এগুলোর প্রত্যেকটা একটা করে স্থানাঙ্ক থাকবে, এবং বললাম এই তিনটা বিন্দু সমরেখ। সেই সমরেখ প্রমাণ করার আসলে না দুটো উপায় আছে, ঠিক আছে। এক নম্বর উপায় হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি হবে। তার মানে যদি একটা এরকম সরলরেখা হয় তাহলে যদি এ বি সি হয়, তার মানে তুমি চিন্তা করো যদি সমরেখা হয় তাহলে এ বি যোগ বিসি কিন্তু এসি হয়। এবং এই সংক্রান্ত ব্যাপারটি কিন্তু আমাদের লাস্ট যে ক্লাসটি ছিল সরলরেখার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়, সেই ক্লাসে কিন্তু আমরা এটা সলভ করে ফেলেছি ইতিমধ্যে। তো তোমরা যারা তারপরেও ক্লাসটি কোনো কারণে মিস করেছো, তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে বা আমাদের ফেসবুকের লাইভ গ্রুপে তোমরা সেই ক্লাসটি পেয়ে যাবে। এবং এটা তো গেল প্রথম কথাটা। দ্বিতীয় যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে তোমরা খেয়াল করো যে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সেই ক্ষেত্রে আমরা যদি এই তিনটা বিন্দুকে ধরে কোন একটা ত্রিভুজ আঁকতে যাই, আমরা কি আঁকতে পারবো? তিনটা সমরেখ বিন্দু দিয়ে কি একটা ত্রিভুজ আঁকা সম্ভব? তোমরা কারা কারা মনে করো যে তিনটা সমরেখ বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকা সম্ভব? যদি তোমাদের মনে হয় একটা ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে কমেন্ট করো ইয়েস। আর যদি মনে হয় যে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কোনো ত্রিভুজ আঁকা যাবে না, বা সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, তাহলে কমেন্ট করো নো। খুব ঝটপট কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্টের উপর বেস করে আমি আমার পরবর্তী যে শর্তটি আছে সেই শর্তটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মেহেদী হাসান খালিদ লিখে দিয়েছে যে নো, তার মানে তিনটা সমরেখ বিন্দু দিয়ে আসলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমি দেখতে পাচ্ছি যে ইশতিয়াক আহমেদও লিখেছে যে না, এটা সম্ভব নয়। তারা সবাই কমেন্ট করছে। আসিফ রশিদ চৌধুরী কমেন্ট করছে যে নো। আচ্ছা দেখা যাক। আবার আমির ফাহাদ রাশিদ লিখেছে যে ইয়েস, তার মানে সে কি ভাবছে যে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখা যাক, আমি আমিরের যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা কিন্তু আমি আজকে খুব সুন্দরভাবে ভাঙার চেষ্টা করব, যাতে করে সেও খুব চমৎকার ভাবে বুঝতে পারে যে আসল কনসেপ্টটা আসলে এখানে কি ব্যবহার করা হচ্ছে। তো চলো ব্যাপারটা আসলে কি দেখা যাক। খেয়াল করো, কখনোই কিন্তু আসলে তিনটা সমরেখ বিন্দু দিয়ে কখনোই একটা ত্রিভুজ আঁকা যাবে না। কারণ যদি কোনো কারণে সমরেখ না হয়, সেক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবে, এখানে পারবে। কিন্তু যদি এর উপরে থাকে তাহলে কিন্তু এটা আর ত্রিভুজ থাকছে না, এটা একটা সরল রেখা হয়ে যাচ্ছে। তো এমন কেসে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তার একটা মানে আছে, মানে হচ্ছে এই তিনটা বিন্দুকে ধরে আমি যদি এখন ক্ষেত্রফলটা নির্ণয় করি, হ্যাঁ, ধরলাম x1 y1 x2 y2 x3 y3। সো আমি যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমি একটু আগে তোমাদেরকে যে সূত্রটা বললাম সেই সূত্রটা অ্যাপ্লাই করে যদি আমি করিও, তাহলে এটার মান কত হবে? ক্ষেত্রফল 0। কারণ আমি তো কোনো ত্রিভুজ আঁকতেই পারিনি, এবং এর মধ্যে তো কোনো ক্ষেত্রফল নেই। এটা তো একটা কি 1D, এটা কোনো 2D না। তো 2D হলে না আমরা একটা ক্ষেত্রফল পাবো, তাই তো? সো যেহেতু এটা একটা 1D বা 1 ডাইমেনশনাল, এটার কোনো ক্ষেত্রফল থাকতে পারে না সরলরেখা। সো আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় এটা প্রমাণ করতে পারি, তার মানে প্রমাণ হয়ে যায় যে তিনটা বিন্দু আসলে কি সমরেখ। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড শর্তটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 0 যদি তিনটা বিন্দু সমরেখ হয়। ঠিক আছে, তো চলো এখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের দিকে চলে যাই। অনেকেই লিখেছে যে নো, কমেন্টগুলো আর একটু তোমাদের পড়ে নিই, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। নাইমুর রহমান দুর্জয় লিখেছে নেভার পসিবল। হ্যাঁ দুর্জয়, তুমি একদম সঠিক কথা বলেছো। হার্লে কুইন লিখেছে নো। ওকে, ভেরি ফাইন হার্লে কুইন। ইসমামাল সাদি, সিয়াম সরকার, জিএস আসিফ, তারা সবাই লিখেছে নো। তো অনেক অনেক অভিনন্দন যে তোমরা সঠিক উত্তরটি বা সঠিক কনসেপ্টটা তোমরা ধরতে পেরেছো। তো ইন দ্যাট কেস খেয়াল করো যে তোমাদেরকে আমি একটা এখন তিনটা শীর্ষ দিব, তোমরা বলবে যে এই ত্রিভুজটা, এটা এই তিনটা শীর্ষ নিয়ে যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে সেটা সমরেখ হয় কি হয় না। তো ত্রিভুজ যে তিনটি শীর্ষ হচ্ছে 2,1 4,2 এবং 8,4। তো তোমরা ঝটপট কমেন্ট করো যে এই তিনটা বিন্দু নিয়ে এই তিনটা বিন্দু কি সমরেখ কি সমরেখ না। আমি আবারও বলছি, তোমরা আমাকে বলো যে এই যে তিনটা বিন্দু আমরা পেলাম, ধরলাম এটা এ, এটা ধরলাম বি এবং এটা ধরলাম সি, তাহলে এই এ বি সি এই তিনটা বিন্দু কি সমরেখ কি সমরেখ না।
ঝটপট আমাকে উত্তর দিয়ে দাও। একই নিয়ম, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা তোমরা বের করার চেষ্টা করো। যদি এই ক্ষেত্রফলটা 0 হয় তার মানে সমরেখ, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তার মানে সমরেখ নয়। খুবই সহজ হিসাব। তো তোমরা ঝটপট আমাকে জানিয়ে দাও যে এটা সমরেখ কি সমরেখ নয়। আমি দেখতে পাচ্ছি আরেফিন নোমান, মোরসালিন ইবনে সাদি, ইশতিয়াক আহমেদ লিখেছে যে মোরসালিন ইবনে সাদি লিখেছে সমরেখ নয়, ইশতিয়াক আহমেদ লিখেছে ইয়েস সমরেখ। সো ইশতিয়াক আহমেদ লিখেছে সমরেখ। তো দেখা যাক যে আসলে এটা সমরেখ কি সমরেখ নয়। যদি 0 হয় তার মানে সমরেখ, যদি 0 না হয় তার মানে সমরেখ নয়। তো অনেকেই লিখেছে সমরেখ হবে, তো আবার কেউ কেউ লিখেছে সমরেখ নয়। তো আমরা এখন দেখবো যে এটা আসলে সমরেখ কি সমরেখ নয়। তো দেখো 2 1 4 2 8 4, আমি আবার 2 1 টাকে লিখবো, ঠিক আছে। তো এই বরাবর গুলো হবে যোগ, তার মানে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হবে হাফ ইন্টু 4 প্লাস 16 প্লাস 8 মাইনাস হবে এই বরাবর যেগুলো আছে সেগুলো, তার মানে 4 মাইনাস 16 মাইনাস 8, তার মানে এটা হয়ে যাচ্ছে কত দেখো 4 4 8 8, তার মানে এটা হয়ে যাচ্ছে 0। যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হয় সেই ক্ষেত্রে এই তিনটা বিন্দু কি হবে সমরেখ হবে, ঠিক আছে। যেহেতু 0 হয়েছে ক্ষেত্রফল তার মানে আসলে ত্রিভুজ হয়নি। তো ত্রিভুজ কেন হতে পারেনি, কারণ এই তিনটা বিন্দুই সমরেখ। তো আশা করি তোমরা আমাদের এই কনসেপ্ট গুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে লাস্ট একটা ম্যাথ এখন আমি তোমাদেরকে দিব, যে ম্যাথটা তোমাদেরকে সলভ করতে হবে। এখন আমি একই কাজ করব, আমি বলবো যে আমি তিনটা তোমাদেরকে পয়েন্ট দিয়ে দিলাম, a ইকুয়াল টু 0 0, b ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে -2 -1, আর c ইকুয়াল টু আমি ধরলাম 4, a। তাহলে তোমরা আমাকে বলো এই a এর ভ্যালু কত হলে এই তিনটা পয়েন্ট সমরেখ হবে। আমি আবারও বলছি, a এর ভ্যালু কত হলে এই তিনটা বিন্দু সমরেখ হবে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে পার্টিসিপেট করেছে, এবং তাসনিম জাহান ঐশী লিখেছে যে আই এম রাইট। ঐশী, তুমি যদি বলে থাকো যে এটা আসলে সমরেখ, হ্যাঁ তুমি বলেছো সমরেখ, তার মানে তোমার উত্তরটি আসলে সঠিক ছিল। সো তোমরা এখন খুব তাড়াতাড়ি আমাকে বলো যে এর ভ্যালু কত হলে এই তিনটা বিন্দু সমরেখ হবে। সো তোমরা অ্যাপ্রোচ করো, আমি একটু আস্তে আস্তে দেখি। এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি ফার্স্টে বের করব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, ঠিক আছে। খুবই সহজ হিসাব, দেখো হাফ ইন্টু ক্ষেত্রফল কত হবে, আগের নিয়মে আমি অ্যাপ্লাই করি, ওই নিয়মটা আমার খুব পছন্দ, -2 -1 4a 0 0। সো এই বরাবর যদি আমি কাটাকাটি করি, ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হাফ ইন্টু -2a, তারপর হ্যাঁ -2 আর কিছু পাচ্ছি না, কারণ 4 × 0 0 0 × -1 0। আর এই বরাবর যদি আমি কাটি তাহলে আমি পাবো হচ্ছে -4, তার মানে +4, ঠিক আছে। এখন তাহলে এটা আমি ফাইনালি কি পাচ্ছি, আমি পাচ্ছি যে জিনিসটা সেটা হচ্ছে 4 - a, ক্ষেত্রফল হচ্ছে আমার সরি 2 - a হচ্ছে আমার ক্ষেত্রফল, ঠিক আছে। সো যেহেতু আমার ক্ষেত্রফল 2 - a, এবং আমি বলেছি যে কোন শর্তে সমরেখ হবে, আমরা সবাই জানি সমরেখ হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হতে হবে 0, তার মানে 2 - a ইকুয়াল টু হবে 0। সো a ইকুয়াল টু কত হবে আমি দেখে নিই, তোমরা কারা কারা উত্তরটি দিয়েছো। আমি দেখতে পাচ্ছি শিমুল আহমেদ লিখেছে 2, মাসুম লিখেছে 2, আরেফিন নোমান, আশরাফুল জিয়া, মোজাম্মেল খান রিন সবাই লিখেছে 2। হ্যাঁ, যারা যারা 2 লিখেছো তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে, কেননা আমরা জাস্ট এটাকে এই পাশে নিয়ে গেলে আমরা পাবো a ইকুয়াল টু 2।
তো সঠিক উত্তরটা হচ্ছে a ইকুয়াল টু 2। যারা যারা কোনো কারণে অ্যান্সার দিয়েছো -2, মেবি তোমাদের ক্যালকুলেশনে কোনো একটা খুব স্লাইট মিস্টেক হয়েছে যেই জন্য মাইনাসে এসেছে। তবে এই ধরনের সহজ অঙ্কে কিন্তু সহজ ভুল হয়ে যেতেই পারে, সিলি মিস্টেক গুলো অনেক বেশি হতে পারে। সো সিলি মিস্টেক যেন না হয় সেই কারণে খুবই কনসেন্ট্রেশনের সাথে সহজ ম্যাথ গুলো সহজভাবে সমাধান করে ফেলতে হবে। তো যারা যারা 2 লিখেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। সো এই গেল আমাদের আজকে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চার পথ। যে জিনিসটা নিয়ে তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আছে যে সঞ্চার পথ জিনিসটা আসলে কি এবং কিভাবে এই সংক্রান্ত ম্যাথগুলো আমরা করতে পারি। মজার ব্যাপার হচ্ছে এই সঞ্চার পথ নিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। আমরা অনেক সময় পরীক্ষায় সঞ্চার পথ কথাটি শুনে ভয় পেয়ে যাই যে আসলে সঞ্চার পথ জিনিসটা এত কঠিন হবে কিছু একটা, বা ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সো এই সংক্রান্ত ব্যাপারগুলো খুব সহজভাবে তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে। এবং যেহেতু সঞ্চার পথ নিয়ে আলোচনা হচ্ছে, তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকেও ট্যাগ করার চেষ্টা করো, যাতে করে সবাই মিলে এই সঞ্চার পথের কনসেপ্টটা খুব ভালো মতো বুঝতে পারো। তো চলো আমরা আমাদের সঞ্চার পথের দিকে চলে যাচ্ছি। এখনো দেখছি অনেকে সঠিক উত্তরটি দিচ্ছে, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো চলো এখন সঞ্চার পথের ধারণাটা আসলে কি সেটা দেখার চেষ্টা করি। আর বন্ধুরা, আমি যখন সঞ্চার পথের কনসেপ্টটা দিচ্ছি, তোমরা যারা যারা নতুন করে আমাদের সাথে জয়েন করছো, তোমরা কে কোন স্কুল এবং কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো, এবং সেই সাথে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছো তারা কে কোন স্কুল এবং কলেজ থেকে অংশ নিচ্ছ আমাদের এখানে কমেন্ট করে দাও। কারণ তোমরা জানো যে তোমরা আসলে তোমাদের প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানকে কিন্তু রিপ্রেজেন্ট করো বা প্রতিনিধিত্ব করো। তোমরা যারা তোমাদের নিজেদের ইনস্টিটিউশনকে আজকে 10 মিনিট স্কুলের ক্লাসে রিপ্রেজেন্ট করছো সেটা জানিয়ে দাও আমাদের কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো চলো আমরা সঞ্চার পথ কি জেনে নেওয়ার চেষ্টা করি। সঞ্চার পথ জিনিসটা হচ্ছে যে আমরা সবাই জানি যে যে কোনো একটা র্যান্ডম বিন্দুকে আমরা কি করি, এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করি। যে কোনো একটা জিওমেট্রিক অবস্থানে আমরা এক্স এবং ওয়াই কে দিয়ে প্রকাশ করি। সঞ্চার পথ হচ্ছে এমন একটা পথ যে পথটা মূলত এরকম অনেকগুলো বিন্দুর একটা সেট, ঠিক আছে? তবে পার্থক্য হচ্ছে ওই যে পথের কথা আমরা বললাম, ধরলাম এখানে একটা পথ আছে, ঘটনা হচ্ছে এই যে আমি একটা পথ আঁকলাম, সেই পথের প্রত্যেকটা বিন্দু এক বা একাধিক শর্ত মেনে চলে। আমি আবারও বলছি, সঞ্চার পথ হচ্ছে এমন একটা পথ যেই পথের প্রত্যেকটা বিন্দু এক বা একাধিক শর্ত মেনে চলে এবং একই ধরনের শর্ত মেনে চলে, প্রত্যেকে কমন একটা শর্ত থাকবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এটাকে যদি আমি একটু রিভার্স করে বলি, তার মানে হচ্ছে এক বা একাধিক শর্তাধীন বিন্দু সমূহের যে সেট আছে বা বিন্দু সমূহ আছে, সেটা যে পথটা, সেই পথটাই হচ্ছে সঞ্চার পথ, ওই বিন্দু সমূহের বা ওই সেটের সঞ্চার পথ। ফর এক্সাম্পল ধরো, আমি একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তর মধ্যে ধরো, এটা বৃত্ত ঠিক হয়নি, একটু চেপে গেছে, আবার ধরলাম একটা বৃত্ত, সেই বৃত্তের প্রত্যেকটা বিন্দুই কিন্তু, এই বৃত্তের উপরের প্রত্যেকটা বিন্দুই কিন্তু, যদি আমি ধরি রেডিয়াস হচ্ছে a, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই সূত্রটি কিন্তু মেনে চলে। তার মানে এই যে বিন্দুগুলোর এই সূত্র মেনে চলে, এই সূত্র যে মেনে চলে, সেই সূত্র মেনে চলা বিন্দু সমূহের সঞ্চার পথই হচ্ছে এই যে বৃত্তটার যে এই যে পরিধিটা আছে, সেটাই হচ্ছে সঞ্চার পথ। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ এই সূত্র মেনে চলা বিন্দু সমূহের সঞ্চার পথ হবে এই বৃত্তের পরিধি। তো সঞ্চার পথের কনসেপ্ট আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আসো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই কমেন্ট করছে যে কে কোন জায়গা থেকে এসেছে। ঢাকা কলেজ থেকে সাইফুল ইসলাম এসেছে, আমরা দেখতে পাচ্ছি ইশতিয়াক আহমেদ ডিপ্লোমা ইন মেরিন, আমি দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ স্কলার্স হোম কলেজ সিলেট থেকে আমাদের সাথে জয়েন করছে। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। সো এখন আসো যে কয়েকটা জিনিস তোমাদের বুঝতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা সঞ্চার পথ এখন বের করতে বললাম, সঞ্চার পথের শর্তটা কি?
শর্তটা হচ্ছে যে -2,5 এই পয়েন্ট থেকে, এটা একটা পয়েন্ট, এই বিন্দু হতে এবং শুধু এই বিন্দু হতে না, এই বিন্দু হতে এবং এক্স অক্ষ হতে খুবই ইম্পর্টেন্ট টার্ম, এই যে সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চার পথ বের করতে হবে। এখন বুঝতে পেরেছো তোমরা? সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে যে সমদূরবর্তী এই পয়েন্টটা এবং এক্স অক্ষ। আবারও খেয়াল করো, -2,5 বিন্দু হতে এবং এক্স অক্ষ হতে, অর্থাৎ আমরা যে সঞ্চার পথটি এখন বের করব সেই সঞ্চার পথের প্রত্যেকটি বিন্দু এই এক্স অক্ষ হতে এবং -2,5 বিন্দু হতে সমদূরবর্তী। সো এখন আসলে দূরত্বের সূত্রটা কি আমরা তো সবাই জানি, তাই না? যে আমরা ধরি সেই বিন্দুটা আসলে কি এক্স ওয়াই, যে কোনো র্যান্ডম বিন্দুকেই সঞ্চার পথকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? সেই এক্স ওয়াই বিন্দু, তো এর থেকে এটা দূরত্ব কত? আমরা সবাই জানি দূরত্বটা হচ্ছে x + 2 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে একটা রুট চিহ্ন আছে, আমি আপাতত দিচ্ছি না, স্কয়ারটি বাদ দিলে দিব। ইকুয়াল টু কি হবে বলো দেখি? এই বিন্দু থেকে এই অক্ষের দূরত্ব, তাই না? এখন তুমি চিন্তা করো, এটা যদি এক্স অক্ষ হয় এবং যে কোনো একটা পয়েন্ট যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে এর দূরত্বটা আসলে কি বলতে পারো? এর দূরত্বটা আসলে ওয়াই না, কারণ ওয়াই বরাবর এর যত অংশ গিয়েছে সেটাই তো হচ্ছে এর স্থানাঙ্ক, তাই তো? তাহলে এক্স অক্ষ থেকে এর দূরত্ব কত হবে? অবশ্যই সবসময় ওয়াই হবে, তার মানে এটা ইকুয়াল টু হবে ওয়াই স্কয়ার। স্কয়ারটা আমি তুলিনি, সেই জন্য ওয়াই স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের সঞ্চার পথের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে মূলত এটা। তো এখন এই ইকুয়েশনকে আমি আরো চাইলে সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করে আমি লিখতে পারি x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 25 মাইনাস y স্কয়ার, এটাকে এই পাশে আমি নিয়ে আসলাম, মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 4x, y কাটা যাবে, মাইনাস 10y, ঠিক আছে, মাইনাস 10y প্লাস 29 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথের ফাইনাল ইকুয়েশনটা। সো তোমরা খেয়াল করতে পারছো সম্পূর্ণ কনসেপ্টের উপর নির্ভর করে আজকের এই প্রবলেমটা আমরা সলভ করলাম। জাস্ট আমরা জানি সমদূরবর্তীর সূত্রটা কি এবং কোন পয়েন্ট থেকে দূরত্বটা কতটুকু, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এই কনসেপ্টটা। সো তোমরা অনেকে বলছো আরেকবার বোঝানোর জন্য আরেকটা ম্যাথ দিয়ে তোমাদের আমি খুব চমৎকারভাবেই বুঝিয়ে দিচ্ছি। আর সো খেয়াল করো, খেয়াল করো, এখন আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমরা এমন একটা বিন্দু সমূহের সেট বা সঞ্চার পথ নির্ণয় করব যেগুলোর y অক্ষ হতে দূরত্ব y অক্ষ হতে এগুলোর যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হচ্ছে 2,2 এই বিন্দু থেকে দূরত্বের দ্বিগুণ হবে। সো বুঝতে পারছো যে এমন একটা পয়েন্ট নিব, ধরলাম পয়েন্ট হচ্ছে x, y। সো এই x, y এর দূরত্বটা y অক্ষ থেকে যত দূরত্ব, সেই দূরত্বটা এই বিন্দুটার 2 থেকে দূরত্বের দ্বিগুণ হবে, ঠিক আছে? সো আমরা কি করব আসলে? আমরা যে জিনিসটা করব, ফার্স্টে y অক্ষ থেকে দূরত্বটা কত হবে খেয়াল করো। y অক্ষ থেকে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হবে মূলত, যদি একটা পয়েন্ট থাকে, এটা y অক্ষ আমরা জানি, সেই y অক্ষ থেকে দূরত্বটা হবে কত? xy এর দূরত্ব কত হবে? অবশ্যই x হবে, তাই তো? কারণ এই বরাবর তো আমরা x বরাবর গেলে যে দূরত্বটা সেটাই তো এই পয়েন্টের x1। যদি এখানে x1 হতো তাহলে দূরত্ব কত হতো? অবশ্যই x1 হতো। সো দূরত্বটা সবসময় হবে x।
আর যে কোনো একটা বিন্দু দুইটার দূরত্বের সূত্র তো আমরা জানি, তাহলে ফাইনালি আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। সো ফাইনালি আমরা কি পাবো, এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা আমাদের ফাইনাল যে সিম্পলিফাইড যেই সঞ্চার পথের ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা বের করে ফেলতে পারবো। সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। সো ফাইনালি আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে, সরি আমরা একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে এখানে তো দূরত্বের দ্বিগুণ ছিল তাই না। সো দ্বিগুণ যেহেতু ছিল তাহলে এখানে 2 ছিল এবং আমরা স্কোয়ার করেছি, সো 2 স্কোয়ার হয়ে যাবে, সেই পুরোটার সাথেই 4 গুণ হয়ে যাবে। আমি একটু দেখছি তোমাদেরকে বোঝার জন্য, খেয়াল করো। নিয়মটা ছিল x ইকুয়াল টু 2 ইন্টু, ঠিক আছে। সো এখানে আমি এই রুট চিহ্নটা বাদ দেওয়ার জন্য আমি এখানে স্কোয়ার এনেছি এবং স্কোয়ার করলে দুই পাশে এখানে একটা 4 চলে আসে। সো ফাইনালি আমি যে জিনিসটা পাবো এখানে একটা 4 চলে আসবে। সো 4 যদি আমরা পেয়ে যাই তাহলে দেখো 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কত, ফাইনালি আমরা পাবো 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 16y প্লাস 4 4 8, 8 ইন্টু 4 হচ্ছে 32 ইকুয়াল টু 0। সো আমাদের ফাইনাল যে সঞ্চার পথের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হবে 3 thrice x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 16x মাইনাস 16y প্লাস 32 ইকুয়াল টু 0। সো আশা করি তোমরা সঞ্চার পথের এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো বন্ধুরা, এখন আমরা আমাদের লাস্ট যে প্রবলেমটা সেটা খুব সহজভাবে তোমাদের বুঝাচ্ছি। বৃত্তের একটা সূত্র তোমাদের সামনে এখন আমি দেখাবো কিভাবে হয়। ধরো আমি তোমাকে বললাম যে এমন একটা সঞ্চার পথ নির্ণয় করতে হবে, যেই সঞ্চার পথে আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন যে 2 গুণ হবে, হ্যাঁ আরিফিন আমরা এটা প্রবলেমটা সলভ করে ফেলেছিলাম। তো আমরা এই শেষ যে ম্যাথটি সলভ করব, এটা সলভ করার সাথে সাথে তোমরা কমেন্ট করতে থাকো যে তোমাদের নেক্সট কোন ক্লাসগুলোতে আসলে সবচেয়ে বেশি তোমাদের প্রয়োজন আছে। দ্রুত কমেন্ট করো আমাদের এই লাইভ ক্লাসটিতে যে তোমাদের কোন কোন টপিকগুলোতে তোমাদের অনেক কিছু জানার আছে, যে টপিকগুলোতে আমরা আমাদের 10 মিনিট স্কুল থেকে লাইভ ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে পারবো। সো তোমাদের লাস্ট যেই প্রবলেমটা সেটা হচ্ছে, ধর একটা পয়েন্ট আছে 2, -1 এবং আমি বললাম যে এমন সঞ্চার পথ বের করতে হবে যেই সঞ্চার পথ অর্থাৎ x এবং y সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দু 2, -1 বিন্দু থেকে 4 একক দূরত্ব বজায় রাখে, সব সময় বজায় রাখে। সো এমন একটা সঞ্চার পথের ইকুয়েশন আমরা বের করব। দেখো খুবই ইজি, আমরা এটার দূরত্ব কত বলতে পারো, এক্স ওয়াই এবং 2, -1 আমরা সবাই জানি এটা হবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4। সো আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি আমরা কি পাবো বলতে পারো, আমরা পাবো 4, আমরা পাবো যে জিনিসটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার, আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিব, উভয় রুটটা বাদ দিয়ে দিব এই পক্ষ থেকে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 16, আমি স্কোয়ার করে দিয়েছি উভয় পক্ষকে। সো ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের ফাইনাল সঞ্চার পথ। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন, যেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই 2, -1 হবে এবং ব্যাসার্ধ হবে 4। কারণ বলা আছে এক্স ওয়াই সবসময় এই বিন্দু থেকে সমদূরবর্তী থাকছে, অর্থাৎ 4 একক দূরে থাকছে, যেটা অবশ্যই একটা বৃত্তের ইকুয়েশন হবে। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সঞ্চার পথের মতো একটা ব্যাপার কত সহজ, এবং আমাদের জানা এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো দিয়ে চমৎকারভাবে এই প্রবলেমগুলোকে আমরা সলভ করে ফেলতে পারি। সো বন্ধুরা, আজকের এই 7টা লাইভ ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, এবং এই লাইভ ক্লাসটিতে আমরা আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল এবং সঞ্চার পথটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সো তোমরা যারা যারা এই ক্লাসটি এখনো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করনি, খুব দ্রুত এই ক্লাসটি শেয়ার করে নাও এবং তোমাদের নিজেদের যে ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে শেয়ার করে দাও। এবং
কেউ যদি মিস করো বা পরবর্তীতে প্রয়োজন হয়, আমাদের লাইভ ক্লাসের এই গ্রুপটিতে, আমাদের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসের গ্রুপটিতে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও রাখা আছে। এবং সেই সাথে আমাদের ওয়েবসাইটেও কিন্তু তোমরা তোমাদের এই যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। এবং এই ভিডিওগুলো তোমরা কিভাবে পাবে খেয়াল করো, আমাদের 10 মিনিট স্কুলের যেই ওয়েবসাইটটি আছে 10minuteschool.com, তো সেখানে গিয়ে তোমরা আমাদের এই অপশনগুলো সবগুলো অপশন পাবে। যে কোনো অপশনে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যেতে পারো। এর মধ্যে তোমাদের যদি ভিডিওতে যেতে হয়, আমাদের এই ভিডিওগুলো কোথায় আছে, এবং শুধু এই ভিডিও নয়, অন্যান্য যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য আগে তৈরি করেছিলাম, জাস্ট তোমরা আমাদের ভিডিও অপশনে ক্লিক করবে। আমাদের ভিডিও অপশনে যদি তোমরা ক্লিক করো, সেই ক্ষেত্রে তোমরা 10 মিনিট স্কুলের ভিডিওগুলো পেয়ে যাবে। এবং 10 মিনিট স্কুলের ভিডিওগুলোর মধ্যে আবার দেখো এখানে অপশন আছে, তোমরা চাইলে বাংলা, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, এমনকি দেখো ম্যাথমেটিক্স আছে। তো তোমরা চাইলে ম্যাথমেটিক্সে গেলে, এবং ম্যাথমেটিক্সে যদি তোমরা যাও, সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্সের যেই ভিডিওগুলো আমাদের লাইব্রেরিতে আছে সেই ভিডিওর সবগুলো ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা যারা যারা ক্লাসটি আবার দেখতে চাও, আমাদের ওয়েবসাইটটি কিন্তু তোমরা ভিজিট করতে ভুলবে না। এবং তোমাদের সাথে আমি কিন্তু আবারও দেখা হবে রাত 9টায়, এবং সেই সময় আমরা সরলরেখার ঢাল এবং সরলরেখার সমীকরণ, খুবই জরুরি তোমাদের বেসিক কনসেপ্টের জন্য, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ঠিক রাত 9টায় 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।